This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দুদিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ঘটা করে এই সম্মেলন আমরা জানি হয়েছে, গোটা বাংলা তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে। অনেকে বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যা পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় তা হেলায় করে দেখাবেন। আবার অনেকে বলছেন এই যে 2 বছর বা কখনো কখনো 1 বছর অন্তর অন্তর এত ঘটা করে সব প্রচার করা হয়, সত্যি কি তার কোনো সার্বত্তা রয়েছে? আমরা অবশ্যই আজকে সেই দিকে নজর রাখবো। বাংলা জানতে চাইতে বেশ কিছু প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা করতেই হবে, তার কারণ বিষয়টা বাংলার ভবিষ্যৎ। আমরা আজকে বাংলা জানতে চাইতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমে অবশ্যই আমাদের আলোচনার বিষয় থাকবে শিল্পে কি বাংলায় স্বর্ণযুগ শুরু হলো, অর্থাৎ বাংলায় কি এবার স্বর্ণযুগ? বিধানচন্দ্র রায় এক সময় বলতেন শিল্প দিয়েই আমরা গোটা বাংলা, গোটা দেশের মধ্যে আলাদা পরিচিতি পাবো। সত্যি কি তাই হবে? প্রশ্ন 2, এত বিনিয়োগ, এত শিল্প, তাহলে এত বেকার কেন? নাকি পুরোটাই বিরোধীদের অপপ্রচার? এ নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে। এবং তৃতীয়ত, 2026-এর আগে একদিকে উন্নয়ন, অন্যদিকে সংগঠন এবং প্রচারে হাসতে হাসতে এবার খেলবে শাসক, আর বিরোধীরা শুধু চিয়ার লিডার হয়ে স্টেডিয়ামের পাশে দাঁড়িয়ে থাকবে। 4 নম্বর প্রশ্ন, প্রধান বিরোধী দল এ রাজ্যে খাতায় কলমে এখনো ভারতীয় জনতা পার্টি। তৃণমূলের বিরোধিতায় তারা কি তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে? অন্তত অনেকে বলছেন এ সম্মেলন দেখে তাই মনে হচ্ছে। কেন? এই নিয়েও আমরা অবশ্যই আলোচনা করব। আমি প্রথমেই আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই এই মুহূর্তে স্টুডিওতে কারা আছেন। রয়েছেন কিঞ্জল ঘোষ, বিশিষ্ট অর্থনীতিবিদ। আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন সাহা, তৃণমূল মুখপাত্র, জনপ্রতিনিধিও, এবং নিজেও তার ব্যক্তিগতভাবে ব্যবসা বাণিজ্য এবং প্ল্যানিংয়ে তার দীর্ঘদিনের পেশাদারিত্ব রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে অভ্র সেন, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তরুণ মুখপাত্র। আমরা আলোচনায় যাব, তার আগে একবার দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দুদিনের এই সম্মেলনের পরে আমাদের কি জানিয়েছেন। More than investors, friends, I thank them. More than 5,000 investor delegates, they attended this BGBS. We have seen 212 MOUs, means Memorandum of Understanding and Letter of Intents, signed during this summit, covering numerous sectors, and many are in the process of tie-up. Earlier 7 BGBS, we have received more than 90 lakh crores, 19 lakh crores, the investment proposal, where I mentioned that 13 lakhs already completed, and 6 lakhs project is in process, because some projects it takes some times, because every project has some different eye, different angle. Today I am proud to say that we are now on process of about, we have received, I am extremely happy to announce that we have received investment proposal worth 4,40,595 crores in BGBS 2025. Instead of that, so many big projects are also coming up. সুতরাং বুঝতেই পাচ্ছেন, খুব সংক্ষেপে বললে 212টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ স্বাক্ষরিত হয়েছে, এবং তার সঙ্গে কিছু এমন কিছু রয়েছে যেগুলো আরও বেশি হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এই সংখ্যাটাই বলছেন, এবং বাকি 6 লক্ষ কোটি টাকার প্রস্তাবের ওপর আলোচনা হচ্ছে। মানে এখানেই কিন্তু শেষ নয়, বরং বলা যেতে পারে শুরু।
এবং তিনি যা বললেন তাতে লগ্নির প্রস্তাব এসছে, সমস্ত বিনিয়োগের প্রথম দিকের বিভিন্ন প্রস্তাব বাদ দিয়েও 4,40,595 কোটি টাকার। এবং এবারকার সম্মেলন দারুণ সফল হয়েছেন বলে তিনি মন্তব্য করেন। এবং এর আগে 7টি বাণিজ্য সম্মেলন থেকে মোট 19,51,000 কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছিল, তার মধ্যে 13 লক্ষ কোটি টাকা ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছেন শিল্পপতিরা। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই যে একের পর এক বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে তা কতটা সফল। আমরা এই সফলতা নিয়েই আমরা আলোচনা করব। আমি প্রথমেই সন্দীপন সাহার কাছে চলে যাব, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং আমরা জানি তিনি তার পেশা জগৎ যেটা ছিল তাতে তিনি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সংস্থায় পড়াশোনা করেছেন, সুতরাং তার কথার আলাদা একটা মূল্য আছে। সন্দীপনবাবু, সত্যি এত টাকার যদি বিনিয়োগ হয়ে যায়, আমরা কি সত্যি বুঝতে পারছি পুরো ব্যাপারটা, নাকি এটা প্রচার হচ্ছে না ঠিক মতো? কি মনে হচ্ছে এত টাকা বিনিয়োগ হয়ে গেছে? 13 লক্ষ কোটি টাকা ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছেন, 13 লক্ষ কোটি টাকা। দেখুন, বাংলায় এখন অর্থনৈতিক রেনেসা এসেছে। আপনি ডাক্তার বিধানচন্দ্র রায়ের কথা বললেন, আমি তার নাম সসম্মানে নিয়েই, তিনি যেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন তার আগে ব্রিটিশ ইন্ডিয়া, সেই সময় পশ্চিমবাংলায় প্রচুর ইন্ডাস্ট্রি ছিল। সেখান থেকে 34 বছর বামফ্রন্টের রাজত্ব, প্রগতির মানচিত্র থেকে বাংলা প্রায় বিলুপ্ত হয়ে গেছিল। সেখান থেকে দাঁড়িয়ে 8টি বিজিবিএস, এবং প্রত্যেকটা বিজিবিএস তার আগের বিজিবিএস এর চেয়ে বেশি সাফল্য অর্জন করা, এটা তো প্রমাণ যে আজকে বাংলা প্রগতির পথে স্থায়িত্বের সাথে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আজকে ভারতবর্ষের প্রথম সারির যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা বিজিপিএসে এসে তারা বলছেন যে বাংলা এখন নতুন গন্তব্য, বাংলাতে এখন বিনিয়োগ করা সবার উচিত, সেই পরিবেশ তৈরি হয়েছে বাংলায়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেই পরিবেশ, আজকে সেই জায়গা তৈরি করতে পেরেছেন যেখানে আজকে ইনভেস্টররা এসে সেখানে ইনভেস্ট করতে তারা কমফোর্টেবল ফিল করছে, স্বাচ্ছন্দ্য বোধ করছে। এটা আমরা বলছি না, এটা ভারতবর্ষের প্রথম সারি প্রত্যেকটা বিজনেসম্যান বলছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলছে। তোমরা নিশ্চিত রূপে বলতে পারি যে আজকে বাংলা সাফল্যের দিকে এগিয়ে চলেছে এবং বাংলায় নিশ্চিত রূপে স্বর্ণযুগ এসেছে। অবশ্য তার আমরা ধরে নেব যে বুদ্ধদেব ভট্টাচার্য, মাননীয় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে স্বপ্ন দেখেছিলেন সিঙ্গুরে টাটাদের কারখানা হবে, এবং পরবর্তীকালে অনেকে যে দোষারোপ করেছিলেন, কাঠগড়ায় দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, এবং একটা শিল্প বিরোধী তকমা ছিল, সেই তকমাটা তাহলে সরে গেছে বলছেন। দেখুন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ডেভেলপমেন্ট কিন্তু মানুষকে ছাড়া হয় না, ঠিক, মানুষকে সাথে নিয়ে করতে হবে, তাদেরকে স্টেক হোল্ডার বানিয়ে ডেভেলপমেন্ট করতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আমি একটা সিদ্ধান্ত নিলাম এবং সেই সিদ্ধান্তটা মানুষের অনিচ্ছা সত্ত্বেও তারপরে চাপিয়ে দিয়ে যদি ডেভেলপমেন্ট করতে চাই, তো কার জন্য ডেভেলপমেন্ট করছি? কিন্তু আমি যদি মানুষকে সাথে নিতে পারি, তাদেরকে সেই উন্নয়নের স্টেক হোল্ডার করতে পারি, তাহলেই তো সেই উন্নয়নের যে উদ্দেশ্য সেটা সম্পূর্ণ হবে। সেটাই মমতা ব্যানার্জি করছেন। অবশ্যই। আমি একবার অভ্রর কাছে চলে যাবো। অভ্র, অনেকে চপ শিল্প এবং অনেক শিল্প নিয়ে অনেক রসিকতা করেছে, কিন্তু এই মুহূর্তে আপনাদের কল্যাণে কেন্দ্র সরকার, এবং আমি বলছি কেন্দ্র সরকার এই কারণে বলছি, সেটা নিশ্চয়ই পরবর্তীকালে আলোচনা হবে, যে কেন্দ্র সরকার একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, বাজেটে বারবার করে বলা হয়েছে, কিন্তু সেখানে আমরা দেখলাম বিহারে মাখানা বোর্ড তৈরি হচ্ছে। কিন্তু তার তুলনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনে যা করে দিলেন এবং যে দাবি করলেন 13 লক্ষ কোটি টাকা ইতিমধ্যে বিনিয়োগ হয়ে গেছে, সেই জায়গাতে তো আপনাদের ডাবল ইঞ্জিনের এবার বোধহয় কোনো রকম আর 2026-এ ডাবল ইঞ্জিন স্লোগানই আর চলবে না। না, ঠিকই তো, মমতা বন্দ্যোপাধ্যায় যা করে দেখালেন এটা কেউ করে দেখাতে পারবে না, আমি মেনে নিচ্ছি, এতে দ্বিমত কিছু নেই। উনি কী করেছেন, আমি রাজ্যসভায় শ্রী শ্রমিক ভট্টাচার্য একটা প্রশ্ন করেছিলেন, তার উত্তরটা আমি উদ্ধৃত করে বলছি, আমার কাছে রেকর্ড রয়েছে। বিগত 5 বছরে 2227টা কোম্পানি তাদের ঠিকানা এখান থেকে নিয়ে চলে গেছে, এইখানে তারা নেই, চলে গেছে। এটা অন রেকর্ড। কেন গেছে? তারা বুঝতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং এটাও তো হতে পারে যে প্রতিযোগিতা, এই যে 13 লক্ষ কোটি টাকা ইতিমধ্যে বিনিয়োগ, প্রতিযোগিতায় পারছে না, তো তাই ওরা চলে যায়। হ্যাঁ, প্রতিযোগিতায় পাচ্ছে না, এত প্রতিযোগিতা তাতে পারছে না।
আমি আরেকটা তথ্য দিচ্ছি, ওটাও প্রতিযোগিতা নিয়েই আপনি বলতে পারেন বা অন্য কেউ বলতে পারে। এটা হচ্ছে 2016 থেকে 2021-এর মধ্যের পরিসংখ্যান। এই পরিসংখ্যানটার সোর্স হচ্ছে পশ্চিমবঙ্গ পরিবেশ দপ্তরের রিপোর্ট। তো যাই হোক, মিথ্যে তো নয়, নিশ্চয়ই তারা সত্যি কথাটাই লেখে। এই রিপোর্ট অনুযায়ী 21,521টি শিল্প ইউনিট এই বছরের মধ্যে, মানে 16 থেকে 21-এর মধ্যে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে বলুন তো? ঠিক আপনি যে কারণে বললেন ওই কারণে, এরা কম্পিটিশনে পেরে উঠছে না। পশ্চিমবাংলায় এত কম্পিটিশন, কাশফুলের বালিশ, ঝালমুড়ি, চপ শিল্প, এত কম্পিটিশন, বোমা শিল্প, এই কম্পিটিশনে পেরে ওঠা সম্ভব নয় বলে তাদের মনে হয়েছে এখান থেকে চলে যাই। ঠিকই তো। আর 212টা MOU এর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বাহবা জানাই তৃণমূল সরকারকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু 212টা MOU এর আগে, এই নিয়ে আলোচনার আগে আমার যেটা মনে হয় এবং প্রত্যেকটা মানুষেরই মনে হওয়া সেটা প্রয়োজন বলে আমি মনে করি, গত বছর BGBS, গত বছরের থেকে তো এবছর সাফল্য বেশি, তারপর গত বছরের সঙ্গে একটু তুলনাটা নিই। 137টা MOU যে সাইন হয়েছিল তার কটা বাস্তবায়ন হয়েছে সেই পরিসংখ্যান একদম স্পেসিফিক আমার কাছে নেই, আমি বলে দিলাম কটা সাইন হয়েছে সেইটার পরিসংখ্যানটা আমি এক্সপেক্ট করব তৃণমূলের প্রতিনিধি দেবেন। আর উনি তার সঙ্গে বিগত লাস্টবারের BGBS-এ বলেছিলেন 40 লক্ষ চাকরি জেনারেটেড হবে। 40 লক্ষর জায়গায় 40টা চাকরি জেনারেটেড হয়েছে কি, এই প্রশ্ন আমার থাকবে। আরেকটা কথা বলি, ধরুন এত বিনিয়োগ আসবে, আমাদের কত কিছু করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকার। দেউচা পাচামিতেই তো এই কাজ শুরু হয়ে গেল। গতকাল বলেছিলেন আজ কাজ শুরু হবে, আমি জানি না আজ কাজ শুরু হয়েছে কিনা, আপনি বেটার বলতে পারবেন, আমার কাছে তো এরকম কোনো নিউজ নেই। তো যাই হোক, দেউচা পাচামির কোল মাইন্সটা তো পরে, আমি আবার রাজ্যসভায় করা একটা প্রশ্নের নিরিখে, শ্রী শ্রমিক ভট্টাচার্য প্রশ্নটা করেছিলেন, তার নিরিখে যে উত্তরটা এসছে আমি সেইটাই তুলে ধরছি। সোলার পাওয়ার জেনারেট করার ক্ষমতা পশ্চিমবঙ্গে রয়েছে 6.26 গিগাওয়াট। তার মানে ক্ষমতা কিন্তু আমাদের কম নেই, কিন্তু এই নিরিখে কতটা সোলার পাওয়ার জেনারেটেড হচ্ছে? 0.31 গিগাওয়াট, মানে যা আমাদের ক্ষমতা তার 5% জেনারেট করছে। মানে তাহলে আমার বক্তব্য সোলার বাংলা হবে, কি জানি কি করে হবে, আমার যা ক্যাপাসিটি তার আমি 5% জেনারেট করছি, তারপর আমি বলছি আমি দেউচা পাচামি করব। আমি যখন সোলার পাওয়ার জেনারেট করতে সক্ষম, আমি কেন করছি না? আমি বলছি যারা শিল্পপতিরা এসেছেন, যারা ডিগনিটারিজরা এসেছেন, তারা তো ব্যবসায়ী, তারা কিন্তু এই জিনিসগুলো ভালো করে বোঝেন। তারা ওই ঝালমুড়ি চপ আমি আজ করব কাল করব, দেখবেন কন্যাশ্রী, রূপশ্রী, এই শ্রী সেই শ্রী এগুলো তো রয়েছে, তার সঙ্গে তাদের জন্য আপনি কি অফার করছেন এটা কিন্তু তুলে ধরতে হবে। কিন্তু যখন এই পরিসংখ্যানগুলো সামনে আসছে, বোঝা যাচ্ছে পুরোটাই একটা জিনিস। আমি বলবো একটা জিনিসে এই BGBS এগিয়ে, সেটা হচ্ছে ঢপ দেওয়াতে। ঢপের চপ শুরু হয়েছিল কোন জায়গাটা, ঢপটা আমি একটু ধরিয়ে দিই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সূচনা করেছিলেন এইটা বলে যে পশ্চিমবঙ্গকে দেখে নাকি অন্যান্য রাজ্যরা এরকম ধরনের সম্মেলন করে। আমি একদম তথ্য তুলে দিতে পারি আপনাদের কাছে। 2003 সালে গুজরাটে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ইনভেস্টার সামিট হয়, সেটা ইনগরেটেড হয় 28শে অক্টোবর। ইনগরেট করেন শ্রী লালকৃষ্ণ আডবাণী, তখন নরেন্দ্র মোদী ওখানে পাওয়ারে ছিলেন, ক্ষমতায় ছিলেন। সেখানে 125 জন ফরেন ডেলিগেটস আসেন, 200 জন NRI এবং 200 জন ডিগনিটারি। এবার 2003 আগে না 2015 আগে, এটা আমি দর্শক বন্ধুদের উপর ছাড়লাম। আমি বলছি এই ধরনের ঢপের চপ দিয়ে আর পপুলিজম দিয়ে কখনোই মাঝখানে বললে আবার বাকিটা আমি আপনার মাঝখানে বলবো, এটা যেন মাথায় থাকে। আপনি বলতে পারেন মাঝখানে, এইটুকু মনে করে দিচ্ছি আপনার সময় কথা বলছেন না, আমি আবার বললাম আপনি যদি মাঝখানে বলেন মুখ্যমন্ত্রী আপনার মাঝখানে এবার আমি বলছি, আমি যেটা বলে শেষ করছি, কারণ উনি অনেকটা একটা উৎকণ্ঠা বোধ করছেন, একটু অ্যাংশিয়াস হয়ে পড়েছেন, কারণ উনি সামলাতে পারছেন না প্রেশারটা নিজের। কিন্তু আবার আমি তো বললাম ডোন্ট গেট অ্যাংশিয়াস, আমি ডোন্ট গেট অ্যাংশিয়াস। তো বেশ, তাহলে চুপ থাকুন একটু, আমাকে বলতে বলুন সেইগুলো যেগুলো সঠিক নয়, খালি কাশফুল আর সঠিক বোমা শিল্প সব খারাপ করে দেওয়া প্রয়োজন আছে। বোমা শিল্প তো খালি ঠিক। আর আরেকটা কথাও বলি, যেটা একটু আলাদা আঙ্গিকে ধরলেও সেটা কিন্তু ধরা প্রয়োজন। যেই ডিগনিটারিজরা এসছেন, যেই এন্টারপ্রেনাররা এসছেন, তারা কিন্তু জানেন বিগত কয়েক মাস বা কয়েক বছরে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা কি। এবং আইন শৃঙ্খলা বলতে আমি বলছি যে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ABT নামক একটা সন্ত্রাসবাদী সংগঠন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করে দিন, মানে দেশ থেকে পশ্চিমবঙ্গ আলাদা হয়ে যাবে, গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে একটা সন্ত্রাসবাদী সংগঠন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রেক্ষাপটে আপনার মনে হয় ইট ইজ কন্ডুসিভ ফর ডেভেলপমেন্ট?
আমি কেউ আসবে? আমি অভ্র আসছি। আমি একবার প্রথমেই চলে যাব কিঞ্জল ঘোষের কাছে, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং আলোচক, বিশ্লেষকও বটে, রাজনৈতিক বিশ্লেষক। সত্যি তো রাজ্যের যদি এরকম অবস্থা হয়, তাহলে মুকেশ আম্বানি থেকে শুরু করে এত বড় বড় শিল্পপতি, আইন শৃঙ্খলার অবস্থা যদি এত খারাপ হয়, যদি রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি এত বিরোধিতা করে, তাহলে এই শিল্পপতিরা এলেন কেন? এটা কি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিত্বের আকর্ষণে? দেখো, ইনভেস্টমেন্ট বা ব্যবসার মূল কথা হচ্ছে সাপ্লাই ডিমান্ড। এর বাইরে ওরা কিচ্ছু বোঝে না, এবং প্রফিট ইন্ডাস্ট্রি আসলে। এর বাইরে আর একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে তোমার ফিল গুড, এবং তাদের ব্যবসায় যাতে কোনো রকম কোনো বাধা না তৈরি হয়, তখন কিছু কিছু ডিসিশন নিতে হয় এসব ক্ষেত্রে। ধরো আম্বানি এসছেন, তো এসে বলে গেছেন এখানে অনেক টাকা উনি ইনভেস্ট করবেন। কোথায় কোথায় বলেছেন না, ডেটা সেন্টার বানাবেন, উনি গ্রিন এনার্জি করবেন, এই দুটো মেনলি এই দুটো জায়গা বলে গেছেন। সন্দীপন বাবু আইটিটা খুব ভালো বোঝেন, অনেক দিন ধরেই বোঝেন। ধরে নেন আপনি, আমি ধরে নিচ্ছি 10,000 কোটি টাকার একটা মেগা ডেটা সেন্টার বসবে ওয়েস্ট বেঙ্গলে। মানে ভারতবর্ষে এত বড় ডেটা সেন্টার নেই। উনি বলুন তো, আমি জিজ্ঞেস করছি ওনাকে, কতজনকার চাকরি হতে পারে এতে? এবং ইনভেস্টমেন্টটা আলটিমেটলি কি, আমি কতজনকে রোজগার করার সুযোগ করে দিতে পারছি, এটা তো কজনের কাছে আমি আমার এই বেনিফিটটা পৌঁছে দিতে পারছি আমার ইনভেস্টমেন্টে। কিন্তু আমাদের দেশের ইতিহাস যদি দেখা যায়, কাটমানিটাও একটা গুরুত্বপূর্ণ। কোনটাকে পিপিপি করে আমি রাজনৈতিক জায়গাগুলো ছেড়ে দিচ্ছি, না পার্টি একদম আছে ইলেকশন ফান্ডেও টাকা পাওয়া একদম আছে, একদম আছে, সব কিছু আছে এর মধ্যে। ও যেমন বললো বোমা শিল্প, সেটাও আছে, সব কিছুই আছে, বালি আছে, স্টোন চিপ আছে, সব কিছু আছে, গরু আছে, সবই অর্থনীতি। কিন্তু বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে আমি ইনভেস্টমেন্টের একটা হিসেব দেখিয়ে দিলাম, দেখানোর পর ধরে নিই যদি তার 50%ও ইনভেস্টমেন্ট হয়, সেটা ডাইরেক্টলি কতটা বেনিফিশিয়ারিকে বেনিফিট দিচ্ছে, সেই অঙ্কটাও কিন্তু খুব জরুরি। আমার 10,000 কোটি টাকা ইনভেস্ট করে যদি আমি 500 জনকে চাকরি দিই, তাহলে আমার লাভটা কোথায়? অবশ্যই অবশ্যই। আমি এবার তোমাকে আরেকটা জিনিস দেখো, জেনে থাকবে, এই যে এমওইউটা না, তোমার মনে আছে সোমনাথ চ্যাটার্জি যখন WBIDC চেয়ারম্যান ছিলেন, উনি ঘুরে ঘুরে এমওইউ করতেন, সাংবাদিকরাই ওনার নাম দিয়ে দিয়েছিল মৌ চ্যাটার্জি। বিষয়টা হচ্ছে যে আমি কি করলাম সেটা নয়, তথ্য পরিসংখ্যান অনেক কিছু আছে। ওই যে বলছে যে ধরো 13 লক্ষ কোটি টাকা কিন্তু বিনিয়োগ হয়ে গেছে। আমি বলি 13 লক্ষ কোটি টাকা কি হয়েছে সেটাতে আমি আসছি, ওটাতে আমি একটু পরে আসছি। ধরো কাশফুলের বাজার, এটা কেন শিল্প হতে পারে না? কেউ ভেবেছিল মুরগির মাংস ভেজে সারা পৃথিবীতে শিল্প করা যায়? তো শিল্প নিয়ে বা চপ শিল্প, এই ব্যঙ্গটা করা উচিত নয়। কোত্থেকে কি প্যাকেজিং করবে, কি বিক্রি করবে, এইসব ব্যঙ্গ করতে গিয়ে এটা আমরা হারিয়ে ফেলেছি যে 13 লক্ষ কোটি টাকা এই মুহূর্তে বিনিয়োগ হয়ে গেছে। আমি আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2024 অবধি 12 বার বিদেশ ভ্রমণ করেছেন ফর ইনভেস্টমেন্ট পারপাস। খুবই কম, সারা ভারতবর্ষে অনেকের থেকে অনেক কম। আচ্ছা, সেটার আগেও আমি আছি। একটা জিনিস হচ্ছে সদিচ্ছা। চন্দ্রবাবু নাইডু এর আগে যখন মুখ্যমন্ত্রী ছিলেন, অন্ধ্রপ্রদেশ মানে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ একসঙ্গে ছিল, উনি তখন সিলিকন ভ্যালিটা তৈরি করেছিলেন, সবাই বলে বলতে। এখন উনি হচ্ছেন আরেক অন্ধ্রের মুখ্যমন্ত্রী। সদিচ্ছা একেই বলে। আজকে তুমি দেখবে যে প্লেনগুলো যায়, আমার এভিয়েশন প্লেনগুলো, তার পেছনে নানা রকম ছবি টবি সব আঁকা থাকে। আচ্ছা, ওয়ান অফ দ্য লার্জেস্ট হাব অফ পেইন্টিং এয়ারক্রাফট ইজ হায়দ্রাবাদ। উনি আসার পর এটাকে ডেভেলপ করেছেন। নিঃশব্দে কাজ করতে হয়, অত ঢক্কা নিনাদ করতে নেই। আমরা বাংলায় জানি এটা, যে ফাঁকা কলসির সব সময় আওয়াজ বেশি হয়। অবশ্যই অবশ্যই। আমি আরেকবার আসছি, আমি একবার সন্দীপন আপনার কাছে যাবো। সত্যি তো আমি আসবো ব্যাপারে, আমি আরেকবার আসবো তথ্য প্রযুক্তির ব্যাপারে, এবং বিশেষ করে 13 লক্ষ কোটি টাকা ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছেন শিল্পপতিরা। অনেকে তো এটা অনুভবই করতে পারছে না। তুমি কি অনুভব করতে পেরেছো এটা 13 লক্ষ কোটি টাকা? না, আমি অনুভব করতে পারিনি। অনেকে এইটা অনুভব করতে পারছে না। কোথাও কি মনে হচ্ছে যে বাংলায় তাহলে উন্নয়নের প্রচার, মানে এই সরকারকে তো এই বদনামটা কেউ দেবে না যে প্রচার করতে পারে না, কিন্তু প্রচারে কি তাহলে ঘাটতি পড়ে যাচ্ছে?
না দেখুন, আজকে তো মুকেশ আম্বানি রিলায়েন্সের কর্ণধার, আমি তিনি একটা নিজেই ছোট্ট এসে বলেছেন। না, এটা বলুন। ছোট্ট হ্যাঁ। আমি একটা ওনাকে বলি, ওকে, নিশ্চয়ই। ধরো 13 লক্ষ কোটি টাকা না এক টাকাও ইনভেস্ট হয়েছে, আমার প্রশ্ন বা সেটা জানাচ্ছে না কেন যে এইখানে এই ইন্ডাস্ট্রিটা হয়েছে তার জন্য এত টাকা ইনভেস্ট আমরা 13টা ছবি দেখেছি যেখানে এত ছবি ওঠে। ইনভেস্টমেন্ট না, আমি 13টা বলে ছবি দিচ্ছি দেখেছি আমি। কারখানা উদ্বোধন হয়েছে। না, না, এখানে 13 লক্ষ ছেড়ে দিন, দেখি। 13টা ছবি দেখেছি। মুকেশ আম্বানি হ্যাঁ, আবার মুকেশ রিলায়েন্সের আম্বানি চলে। কর্ণধার। দাঁড়ান, শুনুন, শুনতে হয়তো ভালো লাগবে, আপনি না, তো না, বাংলাভাষী। হ্যাঁ নিশ্চয়ই, আপনিও বাংলাভাষী, আপনাদের শুনুন না। ব্লগগুলো শুনতে খুব ভালো লাগে, না, বলুন। না, তাহলে আপনি মুকেশ আম্বানিকে বলছেন ঢপবাজ? না, 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 তিনি না, যা বলে আপনার গেছেন কথাকে সেটাই বলছি। তুলে ধরতে চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যা শুনুন, বলেছে, একটু ধৈর্য ধরে না, না, শুনুন, এখন এটা কেন? আপনার ভালো আমার লাগবে। মনে ছিল না। এটা আমার শুনতে ভালো ভালো লাগবে, লাগবে। আমার শুনে নি, অব্র। বলুন, আচ্ছা, আমার বলুন। মাঝখানে বলার সময় মনে আপনি ছিল বলুন, না। এটাই তো অব্র, আপনাদের আরে, কাজ। না, না, এটাই তো আপনাদের আপনাদের ভাষা অব্র, অনুযায়ী অব্র, আমরা অব্র, উত্তর অব্র, দেব। অব্র, বিজ্ঞ ঘটনাই শুনে- যেই আপনাদের ভাষায় কাজ। বোঝেন, না, সেই অব্র, ভাষায় উত্তর অব্র, দেব। না, না, অব্র, আমরা তখনই যেই বলেছিলাম, ভাষায় পরে বুঝি- বলার সময় আটকাবো। না, না, আমরা না, যেই ভাষা অব্র, বুঝি, আমরা অব্র, মানুষের ভাষা বলে- বুঝি, যেটা বলেছিলাম, আপনারা হ্যাঁ, কোনোদিন অব্র, বুঝতে পারবেন না। অব্র, অব্র, কোনোদিন বুঝতে না, না, পারবেন না। ঠিক তো। না, না, যার অব্র, জন্যে আমরা ঠিক তো। এখানে না, না, চাই আপনি তো থেকে বারোয় বারোয় নেমে এসছেন। ঠিক আছে, না, না, তথ্যগুলো না, না, দিন, বারোয় তথ্যগুলো নেমে দিন। এসছেন। যদি থাকে তথ্যগুলো দিন। আপনারা আরে তথ্যগুলো অব্র, দিন না। আরে আপনারা একটু চুপ করুন না, তথ্যগুলো মানুষ- দিন অব্র, না। অব্র আসছে, অব্র তথ্য আসছে। দিন, না, না, তথ্য অব্র, দিন। আমাদের লোক পাচ্ছি নাকি? বাংলা তথ্যগুলো দিন জানতে দেখি। চাইতে আমরা সবসময় প্রত্যেকের যুক্তি এবং প্রত্যেকের পরিসংখ্যানটা শুনে ওটা ওনার তারপর বোঝা উত্তর উচিত। দিই। আমরা শুরু করছি। সন্দীপ দা বলুন। দেখুন, আমি বলছি রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি তিনি নিজেই বললেন যে আমাদের এখানে 2000 কোটি টাকার ইনভেস্টমেন্ট ছিল, যেটা এখন 50,000 কোটিতে দাঁড়িয়েছে, 1 লাখ কোটিতে দাঁড়াবে 2030-এর মধ্যে। এটা তো উনি নিজেই বলছেন। তো এইভাবে করেই আমাদের এখানে বিনিয়োগ যে ক্রমাগত বেড়ে যাচ্ছে, সেটা একটার পর একটা শিল্পপতি নিজেই তুলে ধরছেন। তো সেখানে 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে, এটা তো আশ্চর্য হওয়ার কোনো ব্যাপার নেই। আজকে বাংলা উন্নয়নের পথে এগিয়ে চলেছে, এটা আমরা সবাই অনুভব করতে পারছি। এবার মাঝের একটা সময় এমন গেছে, 34 বছর বামের রাজত্ব, সেখান থেকে আজকে আমরা বাংলায় যেই জায়গায় দাঁড়িয়েছি, এই চটজলদি বাংলাকে ঘুরিয়ে ফেলা, এটা কিন্তু সম্ভব হয়েছে সদিচ্ছার জন্যে। এটা কিন্তু সম্ভব হয়েছে মমতা ব্যানার্জি বাংলায় উন্নয়ন ঘটাতে চেয়েছেন এবং তিনি বিনিয়োগ আনার জন্য সর্বরকম চেষ্টা করেছেন। সেই সাফল্য আমরা সকলেই দেখতে পাচ্ছি। আজকে আম্বুজা তারা বিনিয়োগ করছে, আজকে জিন্দাল গ্রুপ তারা যেই স্কেলে বিনিয়োগ করছে, আজকে তো এটা কোথাও জিন্দাল খণ্ডন গ্রুপ করার যে জায়গা নেই, কারণ তারা নিজেরাই বলছে, তারা নিজেরাই আচ্ছা, বলছে আচ্ছা, আমি এই আসছি, কথা। আসছি, হ্যাঁ। তারা নিজেরাই এই কথা বলছে পরিসংখ্যান দিয়ে যে তারা এই রাজ্যে কত বিনিয়োগ করেছে। এটা আমরা বলছি না, কিন্তু এই শিল্পপতিরা নিজেরা বিজিবিএসে এসে তারা তথ্য তুলে ধরছে। এটাই আমাদের সাফল্য। অবশ্যই একবার অভ্রর কাছে আমি চলে জিজ্ঞেস যাবো। করতে চাই যে শালবনীতে একটা কিছু ফ্যাক্টরি হওয়ার কথা ছিল না, স্পেন থেকে শিল্প ধরে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা স্ট্যাটাস কি আছে? এবং ধরুন আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে, যদি হয়ে থাকে এনাদের দাবি অনুযায়ী, একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারছেন না কেন যে কোন কোম্পানি কত বিনিয়োগ করেছে? ওদের তরফ থেকে এটা প্রকাশ করুক না, সরকারের তরফ থেকে করতে পারছেন না। কিন্তু আরেকটা কথা, যদি বিনিয়োগ হয়ে থাকতো এই সংশয়ের জায়গাই থাকতো না, কারণ অন দ্য গ্রাউন্ড সেটা রিফ্লেকশন আমরা দেখতে পেতাম জব জেনারেশনে, টার্সিয়ারি এবং সেকেন্ডারি ইন্ডাস্ট্রি বা বিজনেস জেনারেশনে, এবং তার সঙ্গে সামগ্রিকভাবে সাধারণ মানুষের জীবনযাপনে উন্নতি থেকেই কিন্তু আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ বিনিয়োগ হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, সব কিছুর দিক দিয়ে হলিস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে। যখনই আপনার আমার এবং বাকি 5 জনের মনে সংশয় আসছে, বুঝতে পারবেন ডাল মে কুচ কালা হ্যায়, আর নয়তো পুরো ডালই কালা হ্যায়। এটাই হচ্ছে মূল কথা। অবশ্যই আমি আসছি। আমি একবার কিঞ্জল ঘোষের কাছে চলে যাবো। আমরা কি মানে পশ্চিম বাংলায় শিল্পে এই যে এত কোটি টাকা, লক্ষ কোটি টাকা, 13 লক্ষ কোটি টাকা, মানে 13 লক্ষ কোটি টাকা ইতিমধ্যে বিনিয়োগ হয়ে গেছে, এর আঁচটা কতটা বোঝা যাচ্ছে, বা আমরা এটা পরিমাপ করব কি করে? একটা পলিউশনের রিপোর্টে বা জিডিপি কতটা বেড়েছে, এগুলো দিয়ে কি করা যায়? আমরা কিভাবে এই পরিমাপটা করব কি করে? এই যে 13 লক্ষ কোটি বা 14 লক্ষ কোটি যে অ্যামাউন্টগুলো বলা হচ্ছে, যদি সত্যি ইনভেস্টমেন্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি তার আইটি রিটার্ন বা জিএসটিগুলো থেকে বুঝতে পারবে যে কতটা হয়েছে বা না হয়েছে। যদি আমি ইনডাইরেক্ট ট্যাক্সটা যদি বাদ দিয়ে ডাইরেক্ট ট্যাক্সের কথাই বলি। দ্বিতীয়ত তোমাকে আমি আর একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় 2015 সালে জার্মানি যান আর 2018 সালে ইটালি, দুটোতে। ইটালিতে গিয়ে তোমার মনে আছে ওই শিল্পপতিরা গান বাজনা করছিলেন, টেবিলে বসে গান গাইয়েছিলেন। 2015 সালে জার্মানিতে উনি প্রচুর এমওইউ সাইন করেছিলেন অটোমোবাইল ইন্ডাস্ট্রির সঙ্গে।
আজকে অবধি বলো তো 2025 10 বছরে কটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গলে এসেছে? 2018 সালে উনি যে ইটালি গেছিলেন, ইটালিতে গিয়ে অ্যাজ সাচ কোনো রকম কোনো এমওএ উনি সাইন করতে পারেননি। শুধুমাত্র ট্যুরিজমের দুটো দেশ হাত হ্যান্ডশেক করবে এটুকু করে এসছেন। সমস্যাটা হচ্ছে বারবার বিরোধীরা যে কথাটা বলছে, যদিও বিরোধী বলে কিছু নেই এখানে, তবু সাধারণ মানুষের যে আমি যদি 13 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট করে থাকি তাহলে কোথায় করেছি, কতটা করেছি এবং তার জন্য এমপ্লয়মেন্ট কতটা জেনারেট হয়েছে, এই সোজা কথা। দেখো এর আগে 2 বছর আগে একটা ঘটনা ঘটেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, মনে আছে? ওই হাতে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া, কোম্পানিটাই নেই, কোম্পানির সঙ্গে কোনো কথাই বলা নেই, কিছু ফেক ইয়ে নিয়ে মুখ্যমন্ত্রীকে ওখানে অনেক মানে একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল, উনি দিয়েছিলেন। তো এইভাবে এটা তো মানে উচিত নয়। একটা ফলস ডেটা দিয়ে কাউকে আমি 2 লক্ষ কোটি 13 লক্ষ কোটি করেছি এটা বলা একদমই উচিত নয় প্রথমত। এবার সন্দীপনবাবু যে কথাটা বললেন, মুকেশ আম্বানি বলে গেছে এখানে বিশাল ইনভেস্টমেন্ট হচ্ছে। এবার তোমায় বুঝতে হবে একটা জিনিস, ধরো মুকেশ আম্বানিকে কোনো স্পেসিফিক ফ্যাক্টরি তৈরি করেছেন এখানে যেখানে এমপ্লয়মেন্ট হবে? কিন্তু ডেটা আমি বলছি ডেটা সেন্টার হয়নি, হবে। এখনো অবধি 2000 কোটি থেকে যে বলেছে আমার প্রচুর বেড়েছে, কোথায় বেড়েছে বলো, কোথায় বেড়েছে? উনি কিছু টাওয়ার বসিয়েছেন আর ফাইবার অপটিক্স বসিয়েছেন, যেটা দিয়ে ওনার নিজের রিলায়েন্সের ডেটা উনি বিক্রি করছেন শয়ে কোটি টাকা দিয়ে। এতে মানুষের কোনো উপকার হয়নি। তোমার মনে আছে মুকেশ আম্বানিকে পাশে বসিয়ে পার্ক স্ট্রিটকে ইন্টারনেট ফ্রি জোন দিয়েছিলেন, করেছিলেন ওখানে পার্ক স্ট্রিটে বসে? আজকে পার্ক স্ট্রিট ইন্টারনেট ফ্রি জোন। কিঞ্জলদা আপনি যেটা বলছেন, আমি শেষ করিনি ভাই, আমি শেষ করিনি। এখন ঘটনাটা হচ্ছে এটা একটু শুনে নি না, পার্ক স্ট্রিট মুখ্যমন্ত্রী সন্দীপন মানে এই বিষয়ে তো আমাদের মধ্যে যারা আছে এবং পশ্চিমবাংলায় খুব কম মানুষই আছে এই বিষয়টা সন্দীপন সাহা থেকে ভালো জানে। ওনার কিছু বাধ্যবাধকতা আছে তো, উনি তো পার্টির মুখপাত্র এসেছেন, উনি কি করে বলবেন? একদমই নয়, একটা কথা লাগছে উনি বলতে পারবেন না। যেটা লাগছে সেটাই মুখে আছে। উনি যেটা বললেন আজকে মুকেশ আম্বানির কথাই, যে উনি ইনভেস্টমেন্টটা করেছেন, অপটিক ফাইবার বসিয়েছেন, তাতে কি হচ্ছে? তাতে তো যোগাযোগ মাধ্যম বাড়ছে এবং আজকের যুগে ভালো যোগাযোগ মাধ্যম ছাড়া আপনি কিভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন? আজকে বাংলায় জিওর এক্সপিরিয়েন্স সেন্টার বাংলায় গঠন করতে চাইছেন মুকেশ আম্বানি, কেন? এই প্রশ্নের উত্তর দিন। তাহলে ভবিষ্যৎ কি হবে না হবে আমি বলছি কেন মুকেশ আম্বানি কেন এখানে ইনভেস্টমেন্ট করতে চাইছেন? না কেন চাইছে মনে হয়, কেন চাইছে? না করুক, আমি মুখে বলে গেলাম, আমি তোমায় মুখে বললাম, আমি বলছি তাও তো করেছে তো। সারা পশ্চিমবাংলা জুড়ে মাটি খুঁড়ে ফাইবার অপটিক্স তো বসেছে। আমি সেটা বলছি না, আমি বলছি এমপ্লয়মেন্টের নিরিখে কতটুকু এটা কাজে লেগেছে সেটাকে দেখতে হবে। আমি আমি জাস্ট বলি, যদি এত টাকা 13 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়ে থাকে না, তাহলে সেক্ষেত্রে যে এমপ্লয়মেন্ট জেনারেট হবে তারপরে আর তোমায় কন্যাশ্রী দিতে হবে না। সেদিকেই আমরা এগোচ্ছি। আমি অভ্রভাবে জিজ্ঞেস করছি যে যারা এসেছেন ইলেকশন খাতে কোন পার্টিকে কত টাকা দিয়েছে সেটা যদি বেরিয়ে আসে, তাহলে আপনিও চ্যালেঞ্জ করে বলতে পারবেন না, আমিও বলতে পারবো না যে এরা দেশের যারা শাসন, যাদের হাতে ক্ষমতা থাকবে তাদের টাকা দেয়নি। এটা আপনি অস্বীকার করতে পারবেন না, আমিও পারবো না। আমরা তো জানিও না কে কত কাকে দিয়েছে। এত বড় বড় শিল্পপতিরা তারা দেশের শাসককে চটিয়ে তারা পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যক্তিত্বের কারিশমাতে এখানে এসেছেন, এটা তো চারটি কথা নয়। ঋতদা, প্রথমেই একটা কথা বলি যে দেশের শাসককে চটিয়ে আসার কথা যেটা বললেন, এটা আমি বলবো আমি সহমত পোষণ করি। অবশ্যই, কারণ ইউনিয়ন গভর্নমেন্টে ক্ষমতায় থাকা বা দায়িত্বে থাকার নিরিখে যে কোনো দল তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে সবকটা স্টেট ইকুয়ালি ডেভেলপ করবে। আমাদের বিরোধী দল যদি কোনো স্টেটের ক্ষমতায় থাকে সেই স্টেট পিছিয়ে থাকবে, এটা কখনো ঠিক হতে পারে না, ঠিক দৃষ্টিভঙ্গি নয়, এটা আমাদের মোটেও দৃষ্টিভঙ্গি, খুব ঔদার্য দৃষ্টিভঙ্গিতে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি আগের একটা পয়েন্ট বলি, ধরুন জিও এখানে নিজেদের সংস্থার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করছে, সেটাকে কি আমি বাংলার সাধারণ জনগণের উন্নয়ন হচ্ছে বলে ধরতে পারি?
আমার মূল প্রশ্ন এই জায়গাটা। অবশ্যই এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। এমপ্লয়মেন্ট আমি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। কিন্তু এট দ্য সেম টাইম জিও লগ্নি করছে এখানে, কিন্তু নিজেদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অপটিক্যাল ফাইবার আমি এই প্রশ্নটা নিয়ে আসবো। আমি একবার সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। এরকম ভাবে যদি ধরতে থাকি তাহলে তো সারা দেশে কিরকম লগ্নি করেছে তাহলে দেখুন। আজকে জিও যদি মহারাষ্ট্রে লগ্নি করে, গুজরাটে লগ্নি করে, তাহলে সেটা এমপ্লয়মেন্ট জেনারেট করে, আর পশ্চিমবাংলায় কত এমপ্লয়মেন্ট জেনারেট করেছে আপনি বলে দিন। সেখানে করে না, বলে দিন না কত করেছে। সেখানে নাকি তারা বলে দিন না কত তাদের ডেভেলপ করছে। মহারাষ্ট্র বা গুজরাট বা অন্যান্য স্টেটে এই ধরনের ঢপের উপর নির্ভর করে তো চলতে হয় না। এই যে এটা বললেন না আপনি, এই দ্বিচারিতার জন্যই তো আজকে বাংলার মানুষের কত চাকরি জেনারেট হয়েছে বলে দিন না। মানুষের কাছে মুখোশ খুলে যাচ্ছে। আমি এই বিষয়ে আছি। আপনার মুখে আমি চাকরি বলে দিন না কত। আমি এই বিষয়টা আসছি। কোনো জায়গাতে খুব এরা গুরুত্বপূর্ণ। পারছে না। আমি আসছি, কারণ কিন্তু একটা প্রশ্ন আমাদের মাথায় বারবার, মানে সাধারণ একজন ব্যবসায়ী যদি একটা ফুটপাতেও দোকান দিতে চায়, আমি বিধাননগরের ক্ষেত্রেই বলি, আমি সব ক্ষেত্রে বলবো না, সেখানে সে কাউন্সিলরকে চটাতে চায় না। আমি আজ অবধি সাংবাদিক জীবনে দেখিনি কাউন্সিলরকে চটিয়ে কেউ তার ব্যবসা করছে ফুটপাতে, আমি দেখিনি অন্তত, সেটা বাম আমল বা এই আমলেও। চ্যালেঞ্জও করতে পারেন না, কেন আপনার মনে আছে তো? না, আমি জানি তো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিটিং এ বসে সুজিত বসুকে বলছে যে উনি নাকি পয়সা তোলেন, উনি নাকি পয়সা তুলে দোকান বলেছেন। আবার উনি শৃঙ্খলা রক্ষা কমিটির মেম্বারও হয়েছেন। আমি আসছি। আর হকারদেরকে লাঠি মেরে কারা তুলে দিয়েছে, আমি আসছি, তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে। না আমি একটু আসছি। আমি শুধু উদাহরণ দিলাম। সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করব কিঞ্জল ঘোষকে, দেশের সরকার যারা চালাচ্ছেন তারা ভারতীয় জনতা পার্টি, এ রাজ্যের প্রধান বিরোধী দল, এবং তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতায় আছে, এবং বিজেপির সবচেয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি এখানে অবশ্যই তৃণমূল কংগ্রেস। এমনকি প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপকে সমর্থন করছে, তৃণমূল সমর্থন করছে আপকে দিল্লিতে। তা এত কিছু হওয়া সত্ত্বেও এই যে ব্যবসায়ীরা ছুটে এলেন সারা ভারতবর্ষ থেকে এই সম্মেলনকে সফল করতে, এটা কোন কারণে? দুটো কারণ হতে পারে। যে এক, পশ্চিমবাংলায় বিনিয়োগ মানেই, এবং সেখানে বিনিয়োগ সহায়ক সমস্ত কিছু ব্যবস্থা আছে, এখানকার সুশাসন চলছে, এবং দেশের মধ্যে এই সুশাসন পশ্চিমবাংলাতেই রয়েছে, যে কারণে রাজনৈতিক বিরোধিতা যাই থাকুক না কেন, ব্যবসাটা কিন্তু গুজরাটে হবে না, উড়িষ্যায় হবে না, ব্যবসাটা অন্য কোথাও হবে না, ব্যবসাটা হবে পশ্চিমবঙ্গে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সুশাসনের জন্য ছুটে এসেছেন এক। দ্বিতীয় হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, তার এটা তো আমরা অস্বীকার করতে পারি না, তার ব্যক্তিগত ক্যারিজমা আছে। এই দুটো কারণে কি তাহলে সমস্ত রক্তচক্ষু অগ্রাহ্য করে ছুটে এসেছেন এত বড় বড় শিল্পপতিরা, যারা গোটা দেশ জুড়ে এবং দেশের বাইরে যাদের ব্যবসা করতে হয়? শিল্পপতিরা এখানে এসছেন আমি যদি মনে করি, বা কারণ আমরা আগেই দেখেছি যে একটু এদিক ওদিক হলে শিল্পপতিদের বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হয়। সেই ভয়কে অগ্রাহ্য করে এলেন কেন প্রধান বিরোধী দল যেখানে এ রাজ্যে বিজেপি? আমার এই প্রশ্নটা যারা ব্যবসা বা ইনভেস্টমেন্ট করবে, ইনভেস্টমেন্টের জন্য যে ফ্যাক্টরগুলো লাগে সেগুলো যদি সব পজিটিভ হয় না, তাহলে এমনিই তারা আসবে। এতটা পজিটিভ বাংলায় এমনি আসবে। এখনো ইনভেস্টমেন্ট করেনি, একটা ফাংশনে একটা পার্টিতে এসেছে, তার মানে তো সে ইনভেস্টমেন্ট করছে না। প্রথমত 8 বার 100 বার প্রশ্নটা ওখানেই, প্রশ্নটা ওখানেই আসবে। প্রশ্ন ওখানে যে 8 বার প্রশ্নটা ওখানেই 13 লক্ষ আরে শ্বেতপত্র প্রকাশ করুন, তারপর দ্বিতীয় করব আর কবে আমি আসছি। আমরা এই যে আপনাদের জিজ্ঞাসা এই তো বলছিলেন আপনি বলছেন কেন? আপনি তো বিজিবিএস করছেন, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। আমি আসছি কারণ 2026-এর পুরো নির্বাচন দাঁড়িয়ে আছে। দ্বিতীয়ত তুমি দেখো দিল্লিতে এবার বিজেপি ক্ষমতায় আসবে, যা এখনো অবধি যা বোঝা যাচ্ছে। আজকে দিল্লির যে দল, প্রধান বিরোধী দল মানে ক্ষমতাসীন দল আপ, এবং পশ্চিমবঙ্গের তৃণমূল, দুটোই কিন্তু তৈরি জন্ম বিজেপির প্রত্যক্ষ সহায়তাতে। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে টাটাকে তুলে দেবার জন্য অনশন মঞ্চে রাজনাথ সিং ওনার পাশে বসে আছেন ওখানে, তো ওনার উত্থান এই যে সিঙ্গুর বা নন্দীগ্রামে পূর্ণভাবে বিজেপি তার সমস্ত সাপোর্ট দিয়েছিল ওনাকে। এক আপের ক্ষেত্রেও তাই,
কংগ্রেসকে ডিথ্রোন করবার জন্য। তাহলে 2026-এও একটা ভেতর থেকে একটা সমর্থন আছে ওপর থেকে, দিল্লি থেকে বিজেপি মানে বঙ্গ কেন্দ্রীয় বিজেপি নেতারা BJP ততটা সাবালক নয় কেন্দ্রীয়- যাতে কংগ্রেস এবং কারণ বামদের দূরে অনেক কিছু সরিয়ে হতে রাখা পারে। যায়, তাই তৃণমূলই আসুক, এটাই কি তাহলে দিল্লির কারণ তারা ম্যাচিওর নয় বা অন্য কোনো কি ইকুয়েশন আছে সেটার মধ্যে আলোচনায় যাওয়ার দরকার নেই, কিন্তু এটা জলের মতো পরিষ্কার যে দিল্লি বিজেপি এখনো মানসিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে রেখে তার দিল্লির সংসার সাজাতে তাহলে চায়। 26-এ তো মানে 26-এ তো তাহলে তো মানে এবং নির্বাচনটা আস্তে আস্তে দেখো আপ যখন শেষ হয়ে গেল একদম খুব মসৃণ ভাবে বিজেপিকে দিল্লি হস্তান্তর করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়, নট তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সামর্থ্য থাকবে উনি ততদিন এখানে মুখ্যমন্ত্রী থাকবেন এবং তারপর খুব স্মুথ ভাবে ক্ষমতা ট্রানজিশন হবে বিজেপিতে। এটা মধ্যখানে যাতে বাম কংগ্রেস না আসতে একদম পারে, না আসতে পারে। সেই জায়গাটা ভ্যাকুয়ামটা যাতে পূর্ণ না করা যেতে পারে, এটা সেইটার এখনো দিকে একদম খুব সত্যি। দূরদৃষ্টি চিন্তা ভাবনা। হ্যাঁ, কিঞ্জল দত্ত ইকোনমিক্স থেকে অ্যাস্ট্রোলজার হয়ে গেছেন, তিনি প্রেডিকশনগুলো করছেন। দেন কিঞ্জল দা যেটা বললেন রাজনাথ সিং এর কথা বা শ্রদ্ধেয় প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর কথা, সেই বিজেপি একটা আলাদা আইডিওলজিতে চলতো। আর এখনকার বিজেপি সাম্প্রদায়িকতাকে সামনে রেখে রাজনীতি করছে। আমরা নীতিগতভাবে বিরোধিতা করছি এবং বিরোধিতা করছি বলেই বিজেপির সাথে দূরত্ব, তাদের সাথে লড়াই, তাদের এই আগ্রাসী মনোভাব, সাম্প্রদায়িকতাকে সামনে রেখে আমরা সেটা আটকে যাব। এটা আমাদের নীতিগত ফারাক এবং এটা বাংলার মানুষ আমাদের তো পাশে দাঁড়াচ্ছে। বলছেন সন্দীপ, বাংলার মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছে। আমি ডিস্টার্ব করছি, আমরা সরি একটার আপনাকে। পর একটা নির্বাচন, সেটা তো প্রমাণ না, না, হচ্ছে। ঠিক আপনার এমপি বলছেন উত্তরপ্রদেশে অত ভালো ব্যবস্থা, উনি তো আপ্লুত একদম আপনারই। না না, আমি একটু জিজ্ঞেস করি, না আমি আমি কিঞ্জল দা একটু জিজ্ঞেস করি, ভাই তুমি যা বললে তাতে বিষয়টা এরকম লাগে, এটা তো সমস্ত পার্টির মধ্যেই তো 1 এবং 2, 3-এর মধ্যে একটা লড়াই একদম, আছে, এটা তো একদম, অস্বীকার করা যাবে না। সেটা পশ্চিম বাংলা হতে পারে, সেটা উত্তরপ্রদেশ হতে পারে, সেটা কেন্দ্রীয় এতে হতে পারে। মানে যোগীকে চাপে রাখতে পারলে তো ক্ষমতাসীন বিজেপিরও তো একটা অংশ যোগীর বিরুদ্ধে, তার কারণ ওই রকম ভাবে একটা চরিত্র নির্মাণ হচ্ছে। আবার এটাও ঠিক কথা, পশ্চিম বাংলা থেকে সবকিছু কি ঠিক আছে? শাসকের অন্দরে কি 1, 2, 3-এর মধ্যে কোনো তফাৎ নেই? এই নিয়েও প্রশ্ন আছে, আমি এই প্রশ্নে যাচ্ছি না। তাহলে কোথাও কি আমরা ধরে নেব যে একটা প্রত্যক্ষভাবে নয় কিন্তু পরোক্ষভাবে দিল্লীশ্বর, আমি একটু ঢেকেই বলছি, তারা চায় এখানেই যে শক্তি আছে সে শক্তি থাকুক, বাম কংগ্রেস যাতে চিরতরে না আসতে পারে। এবং এই যদি শিল্পতে এইভাবে যদি শিল্পপতিরা আসেন, এবার যদি বিনিয়োগ করেন, তাহলে তো এবার নির্বাচন তো মানে হাসতে হাসতে খেলতে খেলতে শাসকের জয় নিশ্চিত। মানে একদিকে উন্নয়ন, অন্যদিকে সংগঠন। তৃণমূলের মতো সংগঠন এই মুহূর্তে পশ্চিমবাংলায় কারণ নেই। এবং এইগুলো বিচার করলে আমরা দেখব ডোনাল্ড ট্রাম্প যেমন ইলেক্ট প্রেসিডেন্ট ছিলেন, আসছেন ক্ষমতায়, মানে আমরা ধরেই নিতে পারি তাহলে শাসক এই মুহূর্তে তার মানে শুধু বাংলার শিল্পে স্বর্ণযুগ নয়, শাসকের বিরুদ্ধে কোনো দলই নেই। মানে সে দিল্লিতেই হোক আর এখানেই হোক, বিরোধিতাটাও তৈরি করে দিচ্ছে, একটা নিজেরাই বসে তৈরি করে নিচ্ছে এতটা ম্যাগনিটিউডের বিরোধিতা হবে এবং তোমার এখানে যতটা দরকার আমি তোমায় ততটা দেবো। মানে একটা প্ল্যাটফর্মের মধ্যেও ডিফারেন্ট র্যাডিক্যাল মুভমেন্ট হয়, তো ছোট ছোট গোষ্ঠী থাকে, সেই গোষ্ঠীগুলোর কোথাও কেউ ক্ষমতাশালী হয়ে গেলে অন্য, তুমি যেটা বললে সেই ক্ষমতাশালী হয়ে গেলে, সেটা তৃণমূলের ক্ষেত্রেও সত্যি, সিপিএমের ক্ষেত্রেও সত্যি, কংগ্রেসের ক্ষেত্রেও সত্যি, বিজেপির ক্ষেত্রেও সত্যি। এবং মূল জায়গাটা হচ্ছে, তুমি যে দিল্লি অধিশ্বরদের কথা বললে, তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে, তোমার কি মনে হয় যারা এসছেন তারা তো শুধু ব্যবসা করতেই এসছেন? ব্যবসা করতে 8 বছর ধরে ব্যবসা করতেই আসছেন, সেটা কথা না। ব্যবসা করতেই আসছেন কি করতে আসছেন, বা এসে একবার করে আসতে হয়, এখানে ইনভেস্টমেন্ট আছে, এসছেন, চা খেয়েছেন। গতবার তুমি দেখেছো ভিডিওতে থালা নিয়ে সব ছুটোছুটি করার এই যে এটা আছে। তো এখন বিষয়টা হচ্ছে কি করতে এসেছেন সেটা তো পরে, সেটা বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে কিভাবে এলেন, তোমার যেটা মূল প্রশ্ন, যে ওপর থেকে সিগন্যাল না হলে কি ওনারা আসতে পেরেছেন? আমার মনে হয় না এটা এমন কি, এই বিজিবিএস হোক, যেটা এমন কিছু বড় ব্যাপার, সেখানে এসে
কিছু মহান বড় কিছু হয়ে যাবে, যার জন্য কোনো জায়গাতে ওনাকে বারণ করা বা না আসার জায়গাটা ঠিক আছে বলে গেল। খুব পরিষ্কার। আমি সন্দীপন বাবুর সঙ্গে 6 মাস বাদে বা 1 বছর বাদে তুমি আমায় ডেকো, আমি আসবো। এই যে ইনভেস্টমেন্ট প্রপোজাল এসছে তার মধ্যে কটার ইট গাঁথা শুরু হয়েছে, উনি ওটা তথ্য নিয়ে দেখাবেন, আমি মেনে নেব। আমি বলছি যে কথাটা আপনি বললেন, এই 2021 সালেই তো আমরা দেখেছিলাম নির্বাচনের সময়, তখন কোভিডের সেকেন্ড ফেজ চলছে, সারা দেশে কি অবস্থা, লক্ষাধিক লোক রোজ মারা যাচ্ছে, কিন্তু সেই দিকে নজর না দিয়ে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা ডেইলি প্যাসেঞ্জারি করতে দেখেছি পশ্চিমবাংলায়। আপকি বার 200 পার বলে হুঙ্কার দিয়েছিলেন, কোথায় গিয়ে দাঁড়িয়েছেন আপনিও জানেন, আমিও জানি, বাংলার আপামর জনতাও জানে। তো কোনোভাবেই এরা কোথাও থেকে চাইছে তৃণমূল থাকুক বলে তৃণমূল রয়েছে নয়, বাংলার মানুষ চাইছে, সেই কারণেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, সেই কারণেই মুখ্যমন্ত্রী পদে আসীন হয়ে রয়েছেন। অবশ্যই আমি একবার অভ্রর কাছে যাবো। অভ্র একদম মানে দেখো, সবুরে মেওয়া ফলে বলে একটা কথা আছে, তোমরা যখন প্রৌঢ় হবে, তুমি এখন তরুণ, প্রৌঢ় হবে, তখন নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি আসলেও আসতে পারে। কিন্তু এই সময় দাঁড়িয়ে এটা তো ঠিক, বাম কংগ্রেসের অশ্বমেধের ঘোড়া তৃণমূলের মতো আর কে আটকাতে পারবে? বামরা আদর্শগতভাবে অবশ্যই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, সাংগঠনিকভাবে কংগ্রেস, কিন্তু যেভাবে তৃণমূল এখানে থাকলে ভারতীয় জনতা পার্টির আদর্শগত তো সবচেয়ে সুবিধা। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে উন্নয়ন, অন্যদিকে সংগঠন এবং বাম কংগ্রেসকে প্রতিহত করার ক্ষেত্রে তুরুপের তাস বলা যেতে পারে এখানে তৃণমূলের শক্তি ভারতীয় জনতা পার্টির কাছে। তৃণমূল কংগ্রেস মানুষ যা চায় তাই করে, তাই তো? এটা তো একটা হাইপোথেসিস কথা উঠে এলো আপনার কথা এবং তৃণমূল প্রবক্তার কথায়। মানুষ বোধহয় চেয়েছিল পঞ্চায়েত ইলেকশনে ব্যালট খাবে, মানে ভাত ডাল আলু ভাজা এসব খেয়ে হয়নি, ব্যালট খেতে হবে, ব্যালট খেয়ে তৃণমূল মানুষ চেয়েছিল। মানুষ বোধহয় চেয়েছিল যে 2021-এর ইলেকশনের পরে পোস্ট পোল ভায়োলেন্সে 58টা কেস রেজিস্টার হবে এবং তার মধ্যে 26টা সেক্সুয়াল ভায়োলেন্সের কেস, এবং 224 জন জেল খাটছে তৃণমূলের সন্ডাগুন্ডা ক্রিমিনালরা, এখনো জেল খাটছে তারা। মানুষ বোধহয় চেয়েছিল। মানুষ বোধহয় চেয়েছিল পঞ্চায়েত ইলেকশনে প্রায় 60 জনের প্রাণ যাবে, আর যখন ভাঙড়ে লাইভ বোমা পড়ছে, আপনারা দেখাচ্ছেন লাইভ গুলি চলছে, তখন ওখানকার একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে যে না আমি তো কিছু দেখতে পাচ্ছি না, চোখে এবং কানে উনি হাওয়াই চটি গুঁজেছিলেন। মানুষ এগুলোও চেয়েছিল, তাহলে ধরে নিতে হবে। মানুষ বোধহয় চেয়েছিল যে 10,000 খারিজি মাদ্রাসাকে রেগুলারাইজ করবে, এবং এই সরকার বলবে যে খালি অনুদান নয়, তার সঙ্গে ফ্রিতে সাইকেল, ট্যাব এবং স্কলারশিপ, যেখানে এনআইএ বলছে খারিজি মাদ্রাসাগুলোতে কিন্তু জঙ্গিদের তৈরি করা হয়, তার মানে স্কলারশিপ দিয়ে জঙ্গি তৈরি করা হবে আমাদের রাজ্যে। অবশ্যই তার মানে এই জিনিসগুলো মানুষ চেয়েছে। এবং আমরা ভারতীয় জনতা পার্টি এই জিনিসগুলোর প্রথম থেকে বিরোধিতা করে আসছি। আমি একটা কথা ধরিয়ে দিই, বিরোধিতা কোথায় হয়েছে? আমার কবার হওয়ার প্রয়োজন হয়েছে, আমার হওয়ার প্রয়োজন নেই। নবান্ন হয়েছে, বিডিবিএস এর সামনে গিয়ে দাঁড়াতে পেরেছে। বলছি না, আমার বক্তব্য আমরা কিছুই পারিনি, তাতে এরকম অবস্থা। আপনারা এবার আমরা তো কিছুই নাকি পারিনি, তাতে এই অবস্থা। আপনাদের সাইকোসিসে ভুগছি। তৃণমূল কংগ্রেস এবং বাম এবং কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে আপনাদের ভোট দিয়েছেন 2,40,00,000 মানুষ। রিতদা না, 2,40,00,000 আমি বলছি না, আমি তো আলোচনা করছি না বামকে আজকে ডেকেছি নাকি। 2,40,00,000 লোক তো আপনাদের ভোট দিয়েছেন। আমি ধরলাম যে সব লোক তো ভোট দিতে পারেনি, আমি ধরলাম 2.5 কোটি লোক আপনাদের ভোট দেয়। ধরে নিন ভারতীয় জনতা পার্টিকে যে লোকগুলো ভোট দেয় তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি কি বিশ্বাসঘাতকতা করেনি? কিভাবে প্রধান বিরোধী দল হিসেবে যে ধরনের গণ আন্দোলনের দরকার ছিল তার আশেপাশে কি কোনো রাজনৈতিক দল তো যেতেই পারবে না, এমনকি প্রধান বিরোধী দল যেতে পারে? কবার নবান্ন ঘেরা হয়েছে, কবার লালবাজার অভিযান হয়েছে, কজন নেতা আপনাদের চলে গেছে, বিজেপিএস থেকে কলকাতা পরিমালাতে ইস্যু করে কলকাতা চলচ্চিত্র উৎসবে কোন বিরোধিতা করতে পেরেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় 2009 থেকে 11 কি করেছে? না, এই প্রশ্নই উঠছে না। 2009 থেকে 2011 কি করেছে? আমি বলি না, শুনি না কি করেছে আন্দোলন শুনি। আপনি এখন বাজে হচ্ছে 9:46, 9টার সময় প্রোগ্রাম শুরু হয়েছে, উইদাউট এনি ব্রেক 46 মিনিট ধরে আপনি বলে গেছেন, বা তৃণমূলের প্রতিনিধি বলে গেছেন আমরা কত সুন্দর বাংলায় বাস করছি, 13 লক্ষ কোটি টাকা বিনিয়োগ। আবার আপনি আমাকে 46 মিনিট বাদে এত কিছু বলার পরে তারপর জিজ্ঞেস করছেন
যে কোথায় বিরোধিতা, চারিদিকে আগুন জ্বলছে, আপনারা কি করেছেন, তার মানে কোনটা ঠিক বলে আমি ধরবো? না, আমি তো প্রথম তার মানে থেকে- না, 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 শেষ না, করতে দিন। না, না, তার মানে আপনি জানেন আগুন জ্বলছে, তার মানে আপনি না, না, জানেন না, না, রাজ্যের কি আমার অবস্থা, জানা দিয়ে কিছু তারপর এসে আমাকে যায় জিজ্ঞেস না। করছেন নাকি আমার জানা দিয়ে প্রথম কিছু 45 এসে যায় মিনিট না। ঠিক ছিল নাকি এখন না ঠিক? না না, এটা আমার আপনার প্রশ্ন। প্রশ্নটা খুব আমার- ভালো। আপনার প্রশ্নটা হচ্ছে, আমি প্রত্যেকটাই বারবার করে বলেছি দাবি আছে, দাবি। কোনটা আমি- দাবি? এই তো তার মানে 13 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, যে সেটাও দাবি, দ্যাট ইজ নট প্রুভেন। না, আমি উনি দাবি- বলছেন, আপনি অবশ্যই। বললেন, না না, উজ্জ্বলদা আমি বললেন বলা- 6 মাস থেকে 1 আমি বছর বলা আগে ওনাকে মুখপাত্র তথ্য দিতে, বলার কিন্তু মধ্যে উনি নয়। বিগত কিন্তু 8 বছরের তথ্য কিন্তু দিতে পারেন। না অব্র, আমার একটা জিনিস খুব ভালো লাগছে, আমি প্রথম থেকে বলে গেছি এগুলো দাবি। আমি কি বলেছি? আমি তো বারবার জিজ্ঞেস করছি। কিন্তু আমি খালি আপনাকে একটা কিন্তু কথা আমি বলি। আপনাকে একটা কথা বলছি, 2009 থেকে 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন তৃণমূল কংগ্রেস বামেদের একের পর এক দুর্গতে গিয়ে ধাক্কা মারছে, সেই সময় প্রত্যেকটা না পারলেও মোটামুটি 60% ঘটনার তো আমি সাক্ষী, সাংবাদিক হিসেবে। আজকে কি মনে হচ্ছে সেই বিরোধিতা আছে অব্র? ধরুন আমি- আমি আমি- আপনার কথা আমি ধরে interrupt নিচ্ছি, করছি। ধরুন Just একটা- আপনার কথা অমর, অনুযায়ী, আমি একটা একটু ছোট্ট, মোহন ভাগবতজি তালিতে আসছে, 5 দিন থাকবে ওখানে, একটা চিন্তন শিবির বা এরকম কিছু একটা হচ্ছে। তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো ওখানে থাকার ব্যবস্থা এবং প্রশাসনকে সিকিউরিটি দেবার ব্যবস্থাটা কতটা সুচারু এবং অবশ্যই, কতটা অবশ্যই, আমি যাচ্ছি না, indicated। এবার আমি আমি উত্তরটা ওর মধ্যে দিই। যাচ্ছি না, এটা এবার তো ঘোষ উত্তরটা ঘোষিত। দিই। এবার উত্তরটা আরএসএস দিই। ভালো, বিজেপি খারাপ, কিন্তু আমি খারাপ বিজেপিকেই জিজ্ঞেস করছি, এটা কোট আনকোট আমার কথা নয়। আরএসএস ভালো, আপনার খারাপ কথা বিজেপি অনুযায়ী, শুনেছেন তো? আপনার হ্যাঁ, কথা বলুন। অনুযায়ী বিজেপি নাকি কোথাও নেই, কিচ্ছু বাড়ানি, চারিদিকে নাকি তৃণমূল। তারপর যে আপনি বলেছেন, মানুষ- আপনি বলেছেন মানুষ 2 লক্ষ, ভারতীয় জনতা প্রায় পার্টি, 2 লক্ষ 50, আপনি নিজেও জানেন 2 কোটি মানুষ- 50 লক্ষ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। হ্যাঁ, তাই তো? অবশ্যই। তারা আমরা অবশ্যই তাদের ভোট প্রতিনিধিত্ব করছি, হ্যাঁ, আমরা কি তাদের করছেন ভয়েস, আপনারা? এবং আমরা তাদের voice একদম এ কি ইস্যু করলেন? ভিত্তিক বলছি তো, ইস্যু ভিত্তিক। আপনি কি চান মানে কালীঘাট জ্বলবে? না, আপনি কিন্তু আমরা কি চান মমতা নবান্ন জ্বলবে? আপনি বন্দ্যোপাধ্যায়কে কি চান? দেখেছি। আপনি আমরা জঙ্গিরা কি চান? 2009 আপনি মানে চান, দাবি আপনি করছেন, চান, আপনি চান 13 জনকে মেরে না, দিয়ে না, তারপর আমরা কংগ্রেসের 13 জন মারা গেল, দাবি করতে তারপর পারেন। সেটা নিয়ে 21-এর মঞ্চে 2009 পাগলু ডান্স হবে, আপনি সেটা চান? 2009 এই সব থেকে- সুবিধা আমরা বিশ্বাস আমি করি না। কিন্তু এই দাবি হবে না। এই সব সুবিধা বিশ্বাস করি না। 2009 থেকে 2011-তে আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় আরে, জুলাই, দেখেছেন? জুলাই 1993 জন্ম হয়েছিল আমি জানি না। আপনি তো ওই ছিলেন, 13 আপনি জনের কি মৃত্যুর বলেছেন? অপমান কি করবে না। অপমান আপনারা করেন, করো না। যখন 21-এর করো না। মঞ্চে পাগলু ডান্স তোমরা হয়, ওই রাজনীতি, অপমান আপনারা তোমরা- করেন। না, না, আমি আসছি, আপনারা করেন। আমি আসছি। আপনারা করেন। না, তাহলে জানেন, অন্য- আপনারা করেন। না, না, শোনো, তাহলে আজকে কথা 13 বলতে জনের পারছি। নামও বলতে পারবেন না, না, কিনা সন্দেহ। দাঁড়া, আসছি, আসছি। ওই আপনি বলেছেন? না, না, অব্র, এক মিনিট। Populist না, রাজনীতি অব্র, ছাড়ুন। অব্র, আমাদের সময় খুব কম, কিন্তু তাহলে এখন পর্যন্ত আপনি মনে করেন বুকে হাত দিয়ে ভারতীয় জনতা পার্টি 2,40,00,000-র ওপর মানুষ যারা আপনাদের ওপর ভরসা করেছে, পার্সেন্টেজে বলুন 38, আমরা 47। না, ঠিক আছে, এটা স্মরণ আমি করে দেওয়া সম্পর্কে দরকার আছে। যাচ্ছি না। স্মরণ করি, হ্যাঁ, স্মরণ করি দেওয়া দরকার আছে। দরকার আছে। বলুন না, কোন তার নির্বাচন? মধ্যে 33% তাদের ভোট এবং কিভাবে এসছে? না, আমি বলুন বলছি, প্রবেশ। আসছি, আসছি, বলুন আসছি, প্রবেশ। আমি আসছি। চাল ভোটার আমি আইডি আসছি, এগুলো আসছি, কারা তৈরি আসছি, করেছে? আসছি, কারা তৈরি আসছি, করেছে? আসছি। রত্না বিশ্বাস আসছি, কোন দলের? আসছি, আসছি, আসছি। রত্না বিশ্বাস কোন দলের নেত্রী? না, না, আমি আসছি, রত্না আসছি, বিশ্বাস আসছি। কোন দলের নেত্রী? আমি একবার যাবো। রত্না বিশ্বাস আপনার দলের আমি নেত্রী একবার- কিনা? না, না, আমি এত না, না, নির্লজ্জ অভ্র। দল, তারা বলে অভ্র। দিন ভোটাধিকার তৈরি না, করে না, দেবো। না, না। এটা তৃণমূল কংগ্রেস। অভ্র, আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে তোমার কাছ থেকে শুনতে চাইছি খুব পরিষ্কার, তার মানে বিরোধী দল হিসেবে এ রাজ্যে যা বিরোধী করার দল ছিল তা এখানে করছে। একটাই আছে, ভারতীয় জনতা পার্টি। করছে। বাম কংগ্রেস ছেড়ে দিন। না, করছে। এগুলো just বিরোধিতা ভোট কাটে এবং করছে। বকলমে তৃণমূলকে হেল্প করার না, জন্য না, সেই দলগুলো রয়েছে। বিরোধিতাটা হচ্ছে, মানে যে যা বিরোধিতা বিরোধিতা হচ্ছে, আপনি জেনে রেখে দিন 26-এ যা উলাটপুরান হবে আপনারা ধরতেই পারবেন না। ঠিক যেমনি দিল্লিতে উলাটপুরানের আগে এখন আপনি বলছেন আজকে এক্সিট পোল আবার দিবা স্বপ্ন। তার আগে আবার দিবা আপনি স্বপ্ন। বলে গেছিল বিজেপি ভালো। কোথাও নেই, স্বপ্ন কোথাও দেখা নেই। ভালো। তারপর 2026-এর পরে ওইটাই দেখতে আর পাবেন। এই স্বপ্ন না হ্যাঁ, আপনারা একবার- বিজেপি একবার- পার্টি অফিস একবার- শ্বেতপত্রটা দিন, অবশ্যই। শ্বেতপত্র দিন। পার্টি অফিস খোলা গল্প দিয়ে সময় না, পাচ্ছে না। অনেক দিন গল্প একবার দিয়েছেন, আসি, একবার আসি। অনেক দিন গল্প দিয়েছেন, বিধায়ক একটা জিতেছিল, প্রশ্নের উত্তর দিতে এখন পারেন গুনে বলুক কটা বিধায়ক একটা বলেছে। প্রশ্নের উত্তর আপনি বলুন তাই তো, জানেন না। আপনি বলুন তো কটা তাই বিধায়ক জানেন আপনাদের- না, কটা যেটা বিধায়ক আমাদের আপনাদের? সাথে আছে। কটা বিধায়ক উনি জিজ্ঞেস ওরা করেন? জানেই না। আরে, আমরা তো বলতে পারবো না তো। আজকে আপনি বলুন না। তার বলে আপনি বলুন না। না, না, অবশ্যই। আজকে কটা বিধায়ক তাই জিজ্ঞেস জানে করুন না। কটা বিধায়ক এই জিজ্ঞেস তো করুন না। অবস্থা। অবশ্যই। আপনার আমি অবস্থা আপনার জানার যাচ্ছি। আপনার কটা আমি- বিধায়ক? না, না, কটা বিধায়ক? আমি আসছি, কটা অভ্র। বিধায়ক? আমরা বিধায়ক কটা নিয়ে বিধায়ক? আলোচনা করবো। বিমান ব্যানার্জি বেশি জানেন নাকি আপনি বেশি জানেন? বলুন না। 2011 বলুন না। কটা বিধায়ক? না, না, আমি কটা আসছি, বিধায়ক আমি আপনার আসছি, কাছে আমি আছে? আসছি। আমি কটা একবার- বিধায়ক আছে? একবার কিঞ্জল বলুন দলকে না, চলে যাবো। দাদা। একবার, একবার, আপনি একবার, আপনি একবার। সরকারের মধ্যপ্রদেশে আস্তে, কি আস্তে, করে? আস্তে, আস্তে, বলে দিন না, কোন আস্তে, বিধায়ক আছে? আস্তে, মধ্যপ্রদেশ আস্তে, আস্তে, এই, অভ্র, আস্তে, আস্তে, আমরা আস্তে। কোর্টে যাবো, এখন মহারাষ্ট্র খেলা অভ্র, করবো।
আসছি, আসছি। মহারাষ্ট্র বিমান কি ব্যানার্জি বলছে? বলতে পারছে না, অবশ্যই, দাঙ্গা আসছি ভাই, সন্দীপন স্পিকার দা। মহাশয় বলতে আমি পারছে না, আমি আপনি বলতে আমি পারেন। কিঞ্জলদার কাছে যাব। এবারকার বিজেপিএস পশ্চিম বাংলায় শাসক তৃণমূলকে নির্বাচন 2026-এর লক্ষ্যে অনেকটা এগিয়ে দিল, হ্যাঁ কি না? না, কারণ মানুষ বেশি দিন মানুষকে বোকা বানানো সম্ভব না, এটা কি সত্যি বোকা বানানো হচ্ছে মনে হয়? এত এত বড় বড় শিল্পপতিরা এসে বলছে। কি বলছেন যে আমরা করব? আমি ওনাকে বলেছি তো যে ব্যাস, এক বছর আমি সবার কাছে একবার যাবো। দিতে পারেননি, আর এই বাড়িটা। সন্দীপন দা, আপনার কি মনে হয় 2026-এর লক্ষ্যে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন ধরে যে বিশ্ব বাণিজ্য সম্মেলন করলো অনেকটা এগিয়ে দিল? দেখুন, আমরা তো এগিয়ে রয়েছি, আমরা বাকি যারা বিরোধী দল রয়েছে তাদের চেয়ে বহুগুণ এগিয়ে রয়েছি। প্রত্যেকটা নির্বাচনে তো প্রমাণ অবশ্যই। করছে। অব্রক কোথাও কি মনে হচ্ছে এত এগিয়ে যাবে? রয়েছে যে প্রত্যেকবার রক্তবন্যা বহত হয়, প্রত্যেকবার 18 থেকে খুনোখুনি হয়, 12 এবং 18 থেকে 12 পঞ্চায়েত ইলেকশনের আগে একটা দিন। 150 জনকে প্রেস আরে, রিলিজ করে বার করে দিল 18 থেকে 12 এত এগিয়ে রয়েছে। অবশ্যই। আমার এত সময় এগিয়ে রয়েছে। একেবারে শেষ। আমার এত সময় এগিয়ে রয়েছে, একেবারে শেষ। খুন করতে। এই আলোচনা সহজে শেষ হবে না। তবে হ্যাঁ, পশ্চিম বাংলায় এই মুহূর্তে যদি সত্যি বিশ্ব বাণিজ্য বঙ্গের সম্মেলনে যা যা প্রস্তাব এসছে তা সফল হয়, তাহলে অবশ্যই দল মত নির্বিশেষে আমরা সবাই গর্বিত হব। আবার অনেকে বলছেন যে যদি কোনো কারণে এই বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলন যদি কোনো কারণে যদি না হয়, তার দায়ও কিন্তু আমাদের সবার। মুশকিলটা হচ্ছে পশ্চিম বাংলায় আমাদের রাজনৈতিক মেরুকরণ এমন কখনো কখনো উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়ায়, অতীতেও হয়েছে। আবার কখনো কখনো উন্নয়নের গতি রোধ করে সাময়িকভাবে ক্ষমতাও পাওয়া যায়। কোন দিকে বাংলা থাকবে সেটা অবশ্য বাঙালিকেই ঠিক করতে হবে, বঙ্গবাসীকে ঠিক করতে হবে। আমরা সবাই তাকিয়ে আছি দিল্লিতে কি হয়। আপনাদের জানিয়ে রাখি, দিনভর ফলাফলের দিন আর+ নিউজে আমরা এ নিয়ে আলোচনা করব। অত্যন্ত জটিল এবারকার নির্বাচন। তার কারণ এবার যদি ভারতীয় জনতা পার্টি জয়লাভ না করতে পারে, অর্থাৎ দিল্লি বিজয় যদি না হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির গোটা দেশে নেতিবাচক প্রভাব পড়বে। আবার অন্যদিকে আম আদমি পার্টি তারা যদি এবার না আসতে পারে, তাহলে টুকরো টুকরো হয়ে যাবে। অপরদিকে কংগ্রেসও এগিয়ে আছে। এই নিয়ে দিনভর আলোচনা রয়েছে। অবশ্যই আপনারা আর+এ চোখ রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত, আপনাদের দৃষ্টিভঙ্গি আমাদের ঋদ্ধ করলো। বাংলা জানতে চার সঙ্গে লাইভ ঋতুব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর+ নিউজে, সবার আগে সবার পাশে।